আজিজ শেখ বাড়ি ফিরে দুই ছেলের দ্বন্দ্বের কথা শুনে বেজায় ক্ষেপে তাদের কথা শুনিয়েছেন, তবে বেশি শুনিয়েছেন ইহসানকে। আজে বাজে খোঁচা দেওয়া কথা বলে রীতিমতো বাড়ি মাথায় করেছেন। সালেহা বেগমকে দিয়েছেন থাপ্পড়। এই নিয়ে বাবার সাথে এক প্রস্ত কথা কাটাকাটি করে ঘরে ফিরে চোখমুখ শক্ত করে বসে আছে ইহসান। ক্ষণে ক্ষণে জোরে সোরে শ্বাস ফেলছে। তার হাত মুষ্টিবদ্ধ, মুখ লাল, ঠোঁটে ঘুষি পড়ায় তা ফুলে লালচে বর্ণ ধারণ করেছে। ঠিকঠাক রাগ প্রকাশ করতে পারছে না বলে ভেতরটা অগ্নিদগ্ধ হচ্ছে। সৃজা কাটাছেঁড়া জায়গায় ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়ে নিশ্চুপ চোখে তাকে অবলোকন করছে। কোনো প্রশ্ন করেনি, জানতে চাইনি দুই ভাইয়ের সম্পর্কে এবং দৈন্যদশার পেছনে কারণ কি। আরও কিছু সময় পর ইহসানের রাগের পারদ বুঝে ছোট্ট শ্বাস ফেলে এক গ্লাস পানি সামনে এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, ব্যথা হচ্ছে কোথাও? ইহসান পানি খেয়ে গ্লাসটা ফিরিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, না। সৃজা বলল, রাগ কমেছে? ইহসান অন্যদিকে তাকিয়েছিল। প্রশ্নটা কানে গেলেও উত্তর দেওয়ার ইচ্ছে জাগলো না তার। ছোট্ট কঠিন স্বরে বলল, ঘুমাবো। সৃজা বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো, খাবে না? ইহসান বলল, তুই খেয়ে নে বলে শটান শুয়ে পড়লো বিছানায়। আর একটা বাড়তি কথাও বলল না। সৃজা মুখ গুজো করে সোফায় বসে রইল। তার পেটে খিদে আছে, কিন্তু ইহসানকে ছাড়া সে কিভাবে খাবে? এতটা অমানবিক আর অশোভন কাজ করা তার পক্ষে অসম্ভব। একবার ভাবলো জোর করবে ইহসানকে, পরক্ষণে ভাবলো বেশি জোরাজুরি করাটা এই মুহূর্তে উচিত হবে না। এমনিতেই নিজে যা কাণ্ড হলো তাতে মুড ভালো থাকার কথা নয়। ঝামেলা বাড়াতে ইচ্ছে করলো না বলে খিদেটা চেপে গেল। ঘড়িতে সময় রাত 11টা। দুপুরে ঘুমানোর ফলে আজ দ্রুত চোখে ঘুম ধরা দেবে না ভালোভাবেই জানে সৃজা। সোফার উপর পা তুলে গুটিসুটি মেরে বসে একটা ম্যাগাজিনে চোখ বুলাতে লাগলো। এর মধ্যে 10 মিনিটও পেরোয়নি, আচমকা দরজায় করাঘাত পড়ল। সৃজার মনোযোগ ছিল ম্যাগাজিনে। সে এমন জোরালো শব্দে চমকে উঠল। ইহসানের ঘুমও ভেঙে গেল। বেশ বিরক্ত হলো সে। ঘাড় উঁচিয়ে সৃজাকে নির্দেশ সূচক বলল, দেখ তো কোন হারামজাদা ফাজিল। ঝোঁকের মাথায় গালিটা দিতে গিয়েও সামলে নিল নিজেকে। সৃজা ভ্রু কুচকে ফেললেও ধাক্কাধাক্কি বেড়ে যাওয়ায় দরজায় ছিটকিনি খুলল। পাল্লা দুটো সরাতে নেবে, কিন্তু তাকে সে সুযোগ দেওয়াই হলো না। তার আগেই বাইরে থাকা ব্যক্তিটা সেগুলো একটানে সরিয়ে নিল। এরপর অনুমতিবিহীনই অসভ্যর নেই হুড়মুড় করে ঢুকে পড়ল। সৃজা বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। কিছু বুঝে ওঠার আগেই দেখলো ওটা অন্য কেউ না, স্বয়ং লিথু। লিথুকে এই সময় এখানে দেখে সৃজার চেয়ে বেশি অবাক হলো ইহসান। সেই সঙ্গে তার রাগও হলো। চট করে শোয়া থেকে উঠে বসলো বিছানায়। তার ভাবভঙ্গি কাঁদো কাঁদো, যেন এক্ষুনি কেঁদে ভাসাবে সে। তার চোখ দুটো ইহসানের আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে নজর বুলিয়ে যাচ্ছে। দেখা শেষ করে বিস্মিত নয়নে ঠোঁট কামড়ে এক প্রকার ছুটে গিয়ে বসলো ইহসানের পাশে। কেঁদে কেঁদে বলল, হায় আল্লাহ, এইসব কি অবস্থা হয়েছে তোমার? ইহসান ভাই কি মানুষ না? এইভাবে কেউ কাউরে মারে? এতটা ব্যথা দেয়? তুমি কিছু করো। বলতে বলতে আনমনা ভঙ্গি করে ছুতে গেল ইহসানকে। গা ঘিনঘিন করে উঠল ইহসানের। তৎক্ষণাৎ দূরে সরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তিক্ত মেজাজে ভাবলো, কত বড় সাহস মেয়েটার যে তাকে ছুতে আসে। হাতটা মুচড়ে ভাঙতে মিনিটও লাগবে না তার। এত রাতে একজন বিবাহিত পুরুষের ঘরে এভাবে ঢুকে এমনিতেই মেজাজ চড়িয়ে দিয়েছে, তার উপর সিজার সামনে ঘেঁষাঘেঁষি করতে চাইছে। ন্যূনতম লজ্জাবোধ নেই মেয়েটার। চোখ বন্ধ করে মনে মনে হাজারো গালি আউড়ে ফেললো ইহসান। আর তখনই কানে এলো লিথুর ক্ষোভে ভরা অভিমানী স্বর। এমন করলা কেন? আমি ছুইলে কি ফুসকা পড়বো তোমার গায়ে? অন্য কেউ ছুইলে কি ভাল লাগবো? নিজের বিশ্রী কদর্য রূপ দেখিয়ে দিল লিথু। সৃজার ইচ্ছে করলো বেহায়াটার চুলের মুঠি ধরে কয়েকটা বসিয়ে দিতে। এতক্ষণে বোঝা হয়ে গেছে এই মেয়ের চরিত্র। শক্ত কিছু কথা বলতে যাবে তার আগেই আচমকা ইহসানের ভয়ঙ্কর স্বরে পুরো ঘরটা কেঁপে উঠল। ইহসান বলল, কারো ঘরে ঢোকার আগে তার অনুমতি নিতে হয়, সেসব শিক্ষা কেউ দেয়নি? আচ্ছা মানলাম দেয়নি, কিন্তু আমাকে ছুতে চাইলে যে নিজের হাত দুটো খোয়াতে হবে তা জানা নেই? প্র্যাকটিক্যালি দেখতে চান নাকি মেজ বউয়ের ছোট বোন? লিথু সহ সৃজাও কেঁপে উঠল। সে বড় বড় চোখ মেলে চাইলো। বুঝতে চাইছে আদৌ তার সাথে ঠাট্টা করা রাগচোটা লোকটা কি সে, নাকি তার মধ্যে আত্মা ভর করেছে। সে এভাবে চিৎকার করে উঠতে পারে? সৃজা প্রসন্ন চোখে নিঃশব্দে পরখ করলো। ইহসানের চোখে তখনও আগুনের দৃষ্টি। এমন ভাবে সে দৃষ্টি ফেলছে যেন তার ঘরে কোনো নোংরা বস্তু প্রবেশ করেছে। মাথায় চুল মুঠোয় টেনে মেজাজ খারাপ করে প্রচন্ড তেতে উঠে সে বলল, নোংরাটাকে বের করে এক্ষুনি। সৃজা হতবিম্বল হলেও সময় নষ্ট করলো না। লিথুকে চোখের ইশারায় বুঝালো ভালোই ভালোই কেটে পড়তে। লিথু স্তব্ধ দাঁড়িয়ে, তার চোখ ছলছল করছে। এই যে গোলাপি জামা গায়ে, ম্যাক রুবি উইয়ের ক্লাসিক রেড লিপস্টিক ঠুটে তাকে যে রাত পরীর মতো লাগছে সেটা ইহসান দেখেনি। জামাটা সে আজ শপিং করতে গিয়ে 6,000 টাকা ব্যয় করে কিনে এনেছে, শুধুমাত্র ইহসানের চোখে নিজের জন্য মুগ্ধতা দেখাবে বলে, তাকে প্রলুব্ধ করবে বলে। অথচ ইহসান তাকে চোখ ফিরেও দেখেনি, উল্টো অপমান করেছে।
অপমান সে আগেও পেয়েছে ইহসানের থেকে, কিন্তু সৃজার সামনে এমন আজে বাজে ভাষার অপমান করাটা তার সহ্য হলো না। সৃজার ঠোঁটের কোণে অদৃশ্য হাসি ঝুলছে, সেটা আটকানোর আপ্রাণ চেষ্টা করছে সে। দেখে হিংসেই জলে পুরে খাক হতে লাগলো লিথু। চলাকলা ব্যর্থ হওয়ার ক্ষোভে ফুঁসতে লাগলো তার সত্তা। গটগট পায়ে হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। সৃজা অন্তঃপুরে দরজাটা আটকে দিল। ইহসান বেশ অপ্রস্তুত হয়ে পড়েছে। সৃজার সামনে লিথুর বেহায়ামির ব্যাপারটা গিলতে কষ্ট হচ্ছে তার। পরিস্থিতিটা স্বাভাবিক করার আশায় সে অধৈর্যশীল কণ্ঠে বলল, ভাত মেখে খাইয়ে দিবি? সৃজা তার অস্বস্তিতা বুঝতে পারছিল। কিছুক্ষণ আগের জাদ্রিল মুখটা এখন শুকনো দেখাচ্ছে। কেন জানি হাসি পেল তার। ঠোঁট চেপে হাসি আটকে নিজের সুকোমল মসৃণ কপাল ভাঁজ পেলে ঠাট্টা মিশ্রিত সুরে বলল, লিথুকে ডাকি? ঠাট্টা মিশ্রিত কণ্ঠস্বরটা ধরতে পারল ইহসান। কেন জানি খাবার ইচ্ছাটা নষ্ট হয়ে গেল। থমথমে মুখ করে কিছু না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল বিছানায়। তারপর বলল, আলোটা নিভিয়ে দে। সৃজা বলল, খাবার পারবো না? ভারী গলাটা বেশ তীর্যক দীপ্ত স্বরে বলল, না। চট করে জিভে কামড় বসালো সৃজা। চোখ মুখ কুচকে ফেললো। জানে ইহসানের মন বিষণ্ণ। এই সময় মজা করাটা আসলেই উচিত ছিল না। আহাম্মক হলো সে। নিচু স্বরে বলল, সরি। ইহসান বলল, ইটস ওকে। সৃজা বলল, খাবার আনি? নির্লিপ্ত কণ্ঠে জবাব এলো, ভালো লাগছে না, ঘুমাবো। সৃজা মনমরা কণ্ঠে বলল, এবার আমার উপর রাগ করে খাবে না বলছো? ইহসান রুদ্ধ স্বরে জবাব দিল, ঘুমাবো বলছি তো, কথা বাড়াস না প্লিজ। সৃজা নিজের উপর রাগ হচ্ছে। অহেতুক কেন বাচ্চাদের মতন ঠাট্টা করে একজনের মুড নষ্ট করে দিল? নিজে থেকেই তো খেতে চেয়েছিল ইহসান তার কাছে। এভাবে ক্ষুধার্ত কারো আবদারের বিনিময়ে ঠাট্টার মতো বিশ্রী জঘন্য কাজটা কিভাবে করতে পারলো সে? নিজের প্রতি লজ্জায় সৃজার চোখ দুটো ভিজে উঠল। আলো নিভিয়ে দিয়ে ইহসানের মাথার পাশেই হাঁটুতে মুখ গুজে বসে রইল। ধোয়াটে অন্ধকারে ইহসান দেখলো হুট করে তার জীবনে আসা ফিনফিনে দেহের মেয়েটি হাঁটুতে মুখ গুজে বসে আছে। তার দীঘল কালো চুলগুলো হাত কোপা থেকে মুক্ত করে ছড়িয়ে পড়েছে পিঠে। মুহূর্তের মধ্যে বুকের পাশটা কেমন অদ্ভুত অনুভূতি বেকুল হয়ে উঠল তার। নিঃশ্বাসের গতি দ্রুত হলো। অশান্ত হয়ে উঠল তার ব্যথাতুর দেহ। বিষণ্ণ মন। ঠোঁটের কোণে প্রসন্ন হাসি ছেয়ে গেল। নির্দ্বিধায় উঠে বসল সে। অসাড় হয়ে থাকা ডান হাতে সৃজার ঢেকে যাওয়া মুখের উপর থেকে চুল সরিয়ে কানের পিঠে গুজে দিল সে। সৃজা হতচকিত ও স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে পরক্ষণে শান্ত হয়ে গেল। ভীষণ ক্ষীণ স্বরে বলল, সরি বলেছি তো। ইহসান ওর ঠোঁটে আঙুল চাপা দিয়ে ধাতস্থ করে বলল, শুনেছি, আবার বলতে হবে না। নিজের মহত্বটুকু বুঝিয়ে নিরুত্তর রইল সে। তবুও বার কয়েক ইনিয়ে বিনিয়ে নিজের আচরণের জন্য মাপ চাইতে লাগলো সৃজা। ইহসানের হৃৎপিণ্ড আন্দোলিত হলো। আচমকা একটানে সৃজাকে নিজের বুকে এনে ফেললো। সৃজা হতভম্ব। তড়িৎ গতিতে ছুটতে শুরু করলো তার হৃৎস্পন্দন। গলা দিয়ে শব্দ বেরোতে চাইছে না তার। বহুক্ষণ পর আটকে আটকে শুধালো, ইহসান ভাই। পরেরটুকু বলার সুযোগ হলো না। ইহসান দু হাতে আবদ্ধ করে মাথা আটকে দিল তার। কানের পিঠে ঠোঁট ছুঁয়ে শিথিল কণ্ঠে বলল, আই এম ইউর হাজব্যান্ড, প্লিজ ডো নট কল মি ব্রাদার, ইটস ডাজ নট সাউন্ড রাইট। সৃজা কেঁপে উঠল সংকোচে। মনে অদ্ভুত শীতল বাতাস জমে কুচড়ে গেল সে ইহসানের বুকের ভেতর। মুখ নুইয়ে কপাল ঠেকালো প্রশস্ত বুকটাতে। গালে পড়া রক্তাক্ত আভা লুকানোর চেষ্টায় রত হলো নির্বিঘ্নে। ইহসান মনস্থর কণ্ঠে বলল, ঘুমা। সৃজা অনুভব করলো তার হাত পা অসাড় হয়ে গেছে। বুকের ভেতর সূক্ষ্ম এক প্রশান্তি আলোড়ন তুলছে। দু চোখ জুড়ে আচমকাই ঘুমের বন্যা নেমেছে জাদুর মতো। বাধ্য মেয়ের মতন সে ঘুমে ডুবে গেল কিছুক্ষণের মধ্যে। ইহসান ধীরে ধীরে ওকে বালিশে শুয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল আলগুছে। অস্ফুট স্বরে বলল, বহু অনাকাঙ্ক্ষিত আমার তুই। ঘুমন্ত সৃজা শুনতে পেল না সেটা। আবসা অন্ধকার ঘরটাতে শুধু তার ঘুমন্ত গভীর নিঃশ্বাসের শব্দ রজনীর নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিতে লাগলো। ব্যাপারটা অনুভব করতে করতেই ইহসান টের পেল শরীর ভেঙে দেওয়া মেজমেজে এক ধরনের ব্যথা তার পুরো দেহ আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে। গায়ের তাপমাত্রা অস্বাভাবিক ঠেকছে। ইহসান মনে মনে উদ্বিগ্ন হলো। কপালে চিন্তার রেখা ফুটলো। নিজেকে নিয়ে বেশি ভাবে না সে, কিন্তু অন্যকে নিয়ে ভাবে। অন্য কেউ তার বড্ড অপছন্দের। তবুও মাঝরাতে তাকে সামলাতে ডাক পড়বে ইহসানের। ওই অপছন্দের তালিকায় থাকা মানুষগুলোর মুখোমুখি কেন যে পড়তে হয় বারবার, ইহসান ভেবে পায় না। উদম গায়ে ঘরের মধ্যখানে দাঁড়িয়ে আছে ইহসান। পরনে সাদা একটা তোয়ালে, সেটাও ঢিলে হয়ে কোমরে এমন ভাবে এঁটে আছে যে কোনো মুহূর্তে বিপদসীমা অতিক্রম করে মান সম্মানের ইতি ঘটতে পারে। স্মিথ তুলো দিয়ে ওর পিঠে ক্ষতে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিতে ধীরে ধীরে বলল, তোয়ালে খুলে যাচ্ছে। ইহসান বিরক্ত চোখে তাকালো স্ত্রীর দিকে। ছাঁচালো সরে ধমকে উঠল, খুললে খুলুক, তাতে আমার কোন শ্বশুরবাড়ির ক্ষতিটা হয়েছে? আমি মরছি কোমর ব্যথায়, তিনি আছেন তোয়ালে নিয়ে। বলে সরু চোখে স্মিথ দিকে তাকালো। অতপর একটু ভেবে বলল, তুমি দেখতে চাও? বউ, তুমি বললে পুরোটা খুলে ফেলবো। তড়িঘড়ি কণ্ঠে না না বলে লজ্জায় স্মিথ চুপ করে গেল। এই লোকের সাথে কথা বলা বৃথা।
আজে বাজে বকবেই সুযোগ পেলে, পাত্তা দেয়া যাবে না। সে মনোযোগ দিয়ে ক্ষতগুলো চোখ বুলাচ্ছে আর ওষুধ লাগাচ্ছে। তার কান্না পাচ্ছে, বুক পড়ছে। কার ভালো লাগে নিজের স্বামীকে এভাবে দেখতে? অথচ এই লোকের এই অবস্থার পেছনে সে নিজেই দায়ী। সারা শরীরে মারের দাগ, কোমর সোজা করে দাঁড়ানোই যেখানে মুশকিল, সেখানে এই লোক নিজেকে শক্তিশালী পুরুষ প্রমাণ করবে বলে কোমরের ব্যথাকে অগ্রাহ্য করে শটান দাঁড়িয়ে আছে। এমনিতে সামান্য রোদ বৃষ্টি কুয়াশা বেশি কিছুই তার সহ্য হয় না। জ্বর ঠান্ডা তো 12 মাসের সঙ্গী, তার উপর ওর সাথে মারামারি করে শরীরটাকে সে পচিয়ে ফেলেছে। ইসমির রাগ হয় মনে মনে, আনমনা হয় জিদের চোটে ঘাড়ের কাছে তুলোটা চেপে ধরতেই ইহসান চেঁচিয়ে ওঠে। ইহসান বলে, সব ষড়যন্ত্রকারী একত্রিত হয়েছিস আমাকে মারতে? মারবি তো, স্বামীকে মেরে কোনো এক কুত্তার বাচ্চার সাথে ভাগবি, এটা তো জানা কথা। ছলনাময়ী কোথাকার বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ইসমিকে। সে হতভম্ব হয়ে দূরে সরে গেল, কাপা কাপা গলায় বলল, এমন কিছু করব না। ইহসান রক্ত চোখে তাকালো, কোমরের ব্যথায় তার মাথার তার ছিঁড়ে যাচ্ছে। কিন্তু মেয়ে লোকের কাছে নিজেকে এতটা দুর্বল দেখাতে বাধছে তার। একটা হাত কোমরে রেখে অন্য হাত ঘাড়ে বুলাতে বুলাতে সে অতি কষ্টে দাঁড়িয়ে রইল। দাঁত মুখ চিবিয়ে চিবিয়ে বলল, করবি সেজন্যই তো চেপে ধরেছিলি, যাতে আমি মরে যাই, আর আমার সব সম্পত্তি টাকা পয়সা নিয়ে তুই ভাগবি। ইসমি এবার কেঁদে ফেললো। এসব কিছু স্বপ্নেও ভাবি না, আঘাতটা ভুলে হয়ে গেছে। আপনি আমাকে বিশ্বাস করবেন না আজীবনেও? ইহসান শান্ত হলো স্ত্রীর চোখের পানি দেখে, মনটা আনন্দে উদ্দোলিত হলো। বাঁকা হেসে বলে, ভুল করলে শাস্তি পেতে হয় শোনা। ইসমি দ্বিধাদ্বন্দ্বিত নজরে তাকালো। আবারও হেয়ালিপানা করছে লোকটা, তার ভালো লাগে না এসব। মনের ভেতর উত্থাল করা অভিব্যক্তিটুকু চেপে গিয়ে বলল, কি শাস্তি? ইহসান বলল, এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। ইসমি প্রবল বিস্মিত কণ্ঠে বলল, সারা রাত? ইহসান বলল, শোনা, প্রুভ করতে হবে তুমি আমাকে বোকা বানিয়ে অন্য কোনো ফকিনীর বাচ্চার সাথে পালাবে না। ইসমির রুচি হলো না আর কোনো কথা বাড়াতে। নিজের স্বামীর এই সন্দেহবাতিক মনোভাব শিকার হয়ে আসছে বিয়ের পর দিন থেকেই। অহেতুক সন্দেহ করবে, মারবে, কথার বানে ভেতরটা শেষ করে ফেলবে, আবার নিজের মন মর্জি মতো ভালো থাকলে এমন ভাবে ভালোবাসবে। ইসমি চিনতেই পারে না লোকটাকে। তবে কখনো নিজের ভুল বা অন্যায় থাকা সত্ত্বেও সেসব স্বীকার করবে না, ক্ষমা চাইবে না। যেমন আজ সকলের সামনে কদর্যপূর্ণ গালিটা দেওয়ার পর একবারও মাপ চাইনি, না চাইবে। এসব ভাবলে ইসমির দম বন্ধ হয়ে আসে। ইহসানের এই দুমুখা রূপ নিতে না পেরে সে কতবার বিয়েটা ভাঙতে চাইছে, কিন্তু পারেনি। ইহসান হতে দেয়নি তা। ইসমিকে শাস্তি স্বরূপ এক পায়ে দাঁড়িয়ে থাকতে দিয়ে ইহসান কোমর ব্যথা নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। ডান হাতের তালুতে মাথায় ভর করে রেখে ইসমির পানে তাকালো, যেন ইসমিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে। খুশি খেয়ে ফুলে যাওয়ার ঠোঁটটা দেখতে অদ্ভুত লাগছে, তবুও সেখানে বারবারের মতো বক্র হাসি ঝুলছে। ইসমি গোপনে নিঃশ্বাস ফেলল। এক পায়ে দাঁড়িয়ে থাকা কষ্টকর, অমানবিক, তার পা ব্যথা করছে। ইসমি দাঁড়িয়ে থাকার চেষ্টা করলেও পারল না। ইহসান আবার শুরু থেকে করার নির্দেশ দিল। ইসমির ফর্সা কান্নারত মুখ তখনও লালচে আভায় জলজল করছে, তবুও কান্নার শব্দ হচ্ছে না। স্বামীর আদেশ পালন করবে মুখ বুঝে। 9 বারের মাথায় ইহসান ব্যথাযুক্ত কোমর নিয়েই পা টেনে বিছানার থেকে নেমে এলো। ধীর পায়ে এগিয়ে ঝট করে আচমকা কোলে তুলে নিল। ভরকে গিয়ে ইসমি তার গলা জড়িয়ে ধরল। ইহসান তাকে বিছানায় শুয়ে দিল। এরপর ওর শাড়ির আঁচল সরিয়ে মুখ ডুবিয়ে নিজেও শুয়ে পড়ল ইসমির উপর। মুখ ঘষল ওর গলায়, অস্ফুট স্বরে বলল, ইহসানের কোমরে একটা লাথি দিব, মনে করিয়ে দিবে পরের বার মারামারি করার সময়, নয়তো কাঁচা গিলে খেয়ে ফেলবো। কিছু বলার সুযোগ না দিয়েই সে দাঁত বসিয়ে দিল ইসমির ঘাড়ে। ব্যথায় কোকিয়ে উঠল ইসমি। ইহসান এরপর সেখান থেকে ছোট ছোট চুমু বসালো। ধীর স্বরে বলল, এভাবে। ইসমি ব্যথা গিলে নিল, কিন্তু কথা বলল না, কারণ স্বামীর এমন আচরণের সাথে বেশ ভালোভাবেই পরিচিত। জানে এখন ইনিয়ে বিনিয়ে তাকে অ্যাপ্রোচ করবে, আদর করে দেওয়ার জন্য। আবার এমনও হতে পারে শরীরের ব্যথা বেড়েছে তাই উল্টোপাল্টা বকছে। ইসমির হাত ইহসানের নগ্ন পিঠ স্পর্শ করতেই গায়ের গরম ভাবটা টের পেল। পুরো কুচকে হাতটা ইহসানের কোমরে ছোঁয়াতে সে মৃদু কোকিয়ে উঠল। ইসমি চোখ বন্ধ করে ফেলল। এরপর কাহিনী কি হতে যাচ্ছে তা বুঝতে পেরে ছোট্ট শ্বাস পেলে সামান্য রাগ মিশ্রিত স্বরে বলল, কেন মারামারি করতে যান? ব্যথা পেলে কে ভুগে? ইহসান ব্যথা পেয়ে গুঙাতে গুঙাতে আওড়ালো, ইসমিতা আমার বউ। তো আজকের পার্টটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদেরকে বরাবরই বলতে হয় যে যারা ভিডিওটি ফুল দেখেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের রেসপন্স কম পাওয়াতে আমি এই গল্পটি বন্ধ করে দিতে চেয়েছিলাম, তবে এখনও যদি আপনাদের তেমন সারা শব্দ না পাই তাহলে গল্পটি বন্ধ করে দেব। ধন্যবাদ সবাই।